মারা পড়লে বরং লাভ হইতো আওয়ামী লীগের। মানে এতদিনে মানুষ ক্ষোভ টোভ অনেকখানি ভুলে যেত, প্রশমিত হয়ে যেত, হয়তো 32 নম্বর বার্ষিকটাও সেভ হয়ে যেত হয়তো। 14-15 বছর রাজত্ব করছে কে? শেখ হাসিনা। একটা কি বলে, যাকে আমি ফিমেল ভার্সন অফ হিটলার বলি, সে রাজত্ব করছে। এবং এই যে জেনারেশন, এই বিচারটা যাই হোক না কেন, পরবর্তী বিচার, পরবর্তী কার্যক্রম, এইসব ব্যাপারে আরো কঠিন এবং আরো দ্রুত হবে। তাকে মানে ফ্রি আনা থেকে শুরু করে তাকে বিচার, এই যে বিচারটা অন্ততপক্ষে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করার জন্য প্রক্রিয়াগত কি কি দিক অবলম্বন করা যেতে পারে? তবে বললাম, আমি তো একমত যে 2013 সালের যেটা প্রত্যর্পণ আইন, যেটার ভিত্তিতে আমরা অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিলাম, এই যে অনুপ চেটিয়াকে আমরা ফেরত দিয়েছিলাম, এই যে আইনটা করছে কিন্তু দুই সরকার মিলে শেখ হাসিনার সময়। এখন আজকে সেই এটার ভিতরে এখন শেখ হাসিনার সেটার আওতায় চলে আসছে। তো যে কথাটা, এই যে প্রতিবেশী তো আছে, এইরকম প্রতিবেশী নেই যে একদম 3 দিক আমরা আছি। যার জন্য আমি সবসময় বলি যে ভারতের সাথে বাংলাদেশের শান্তিপূর্ণ সহাবস্থানটাকে সবসময় আমাদের নিশ্চিত করে রাখা দরকার, কিন্তু সেটা একটা মধুর সম্পর্কের ভিত্তিতে, ওভাবে নয়। এক। আর 2 নম্বর হচ্ছে, এই যে শেখ হাসিনা এখন ওখানে আছে, শেখ হাসিনা কিন্তু এখন ডেড হর্স। এখনও যদি শেখ হাসিনা, একটাই রাস্তা আছে, ওই প্রত্যর্পণ চুক্তির আলোকে যদি ভারত সরকার আমাদের কাছে তাকে ফেরত দেয়, এবং সে না আসলে সে অফিসিয়ালি কিন্তু ওই অ্যাপিলটা ফেস করতে পারবেন না। অ্যাপিল কিন্তু সুমোটো একটা হবে, যেহেতু মৃত্যুদণ্ড হয়েছে। মৃত্যুদণ্ড হলে কনফার্মেশনের জন্য যাবে উচ্চ আদালতে। আর সে যদি নিজে এসে তার লয়ার নিয়োগ করে করেন, তাহলে সে ডিফেন্স নিতে পারবেন। এটা একটা দিক, এবং এটা তার কিছু ব্যক্তিত্ব বা লিডারশিপও ফেরত দিবে আমি মনে করি। সারা জীবন আপনি বাঁচবেন না যদি আপনি ফেরত না আসেন, এবং অ্যাপিলেট ডিভিশন থেকে যদি এটা কনফার্ম হয়ে যায় একটা সময়, আপনি তো আসলেনই না, এটা কার্যকর করা যাবেও না, কিন্তু আপনি আস্থা করে নিক্ষেপ হবেন। আপনি লিডার বলতে যেটুকু ছিল, যেটা পুরা দেশের এবং আপনার জনগণ যারা, তারা আপনাকে দীক্ষার দিবে, এবং আপনি যে কোনোভাবে কোনো লিডার না, এটা প্রমাণিত করবেন আপনি না ফেরত আসে। আমি যদি শেখ হাসিনা হইতাম, আমি শেখ হাসিনা হলে আমি এখন ফেরত আসার পরিকল্পনা নিতাম, এবং আমি জানি এয়ারপোর্ট থেকে আমার কেউ টাচ করতে পারবে না, যেহেতু সরকার টু সরকার আদান প্রদান হবে। আমি একটা স্ট্রেইট আমি কাস্টডিতে চলে যাব নাকি, এবং আমার একটা সাবজেল ঘোষণা হবে, আমি জামিন অ্যাপ্লাই করব, দিবে না, আমি তো সাবজেলেই থাকবো। বাট আমার প্রিভিলেজ হবে লয়ার নিয়োগ করা, বড় বড় লয়ার আমি নিয়োগ করব, ফাইট করুক। এরপরে তারপর ধরেন 5 বছর পর আমার মৃত্যুদণ্ড হয়ে গেল, ওকে আলহামদুলিল্লাহ, আই উইল রিসিভ ইট, আই উইল বি দ্য হিরো। এখন সে আস্থা করে নিক্ষেপ হবে, ইতিহাস মুছে যাবে, এবং ওনার জন্য বঙ্গবন্ধুর ইতিহাস, বঙ্গবন্ধু পরিবারের ইতিহাস, এবং ওনার যে দাবি করা যে উনি যে চেতনায় বিশ্বাসী, ওনার চেতনাও চলে যাবে। এবং বাংলাদেশের লোকের জন্য পরবর্তী চেতনাকে যারা ক্যাশ করবেন, হট এভার দ্য ওয়েজ, সে মুক্তিযুদ্ধের চেতনা বলেন, এই জুলাইয়ের চেতনা বলেন, এই জুলাইয়ের চেতনা যে কয়জনে ক্যাশ করছে, তারা কিন্তু অলরেডি আস্থা করে নিক্ষেপ হয়ে গেছে, তাদের কিন্তু অস্তিত্বের সংকট হয়ে যাবে। জুলাই চেতনাকে যারা ক্যাশ করেছে, ক্যাশ, কিন্তু সবাই তো বলছে একটা বিষয়, আমি বলি শেষ করতে দেন। জুলাই চেতনা যারা ক্যাশ করছে, দে আর ভেরি ফিউ ইন নাম্বার। এখন আসেন, এই জুলাই চেতনা একটা মারাত্মক ব্যাপার সামনে আছে। এই যে আমরা গণভোটে গেলাম, এই গণভোট যদি ফেল করে, কথাটা আমার বোঝার চেষ্টা করেন, অসীম ভাই আর আমি দুইজনের ভিতরে 100 ভোট আছে, আপনি বুঝলেন? আপনার কাছে কোনো কারণে মনে হয় গণভোট ফেল করবে? আমি শেষ করতে, আমি বলিনি ফেল করবে, যদি ফেল করে, আমি বলছি দুইজনের জন্য 100 ভোট আছে, লড়াই করতেছে দুইজনে, ঠিক আছে? এই সময় গণভোটও আছে। এখন 70টা ভোট পেয়ে জিতলো, গণভোটে মাত্র 30টা ভোট পড়লো, যেই 30টা ভোট আমার। কথার কথা, আমি তো ফেল করছি, কিন্তু উনি যেহেতু 70টা ভোট পাইছে, গণভোট তো 70টা পাওয়ার কথা। সুতরাং গণভোট যদি ফেল করে, তাহলে প্রমাণিত হবে যারা বিজয়ী দল, দায় দায়িত্ব তাদের উপরে। স্বচ্ছতার প্রশ্ন যদি আপনি 100% স্বচ্ছ, সম্ভব না। 100% স্বচ্ছ বলতে যাবো, তাহলে অলি আল্লাহর বিচার করতে হবে ওইখানে বসে। কিন্তু আমরা বাহ্যিকভাবে আইনি প্রক্রিয়ার মধ্যে যেটা দেখি, সেটা যদি আপনি বিবেচনায় নেন। এবার রাজনৈতিক নেতারা বক্তব্য দেয়নি, ভালো একটা কালচার মনে করি। আমি ওইটাই বলতেছি তো, কারণ রাজনীতি নেতারা বক্তব্য দিবে থেকে দেওয়ার সুযোগ নাই। কেন নাই সেটা? যেমন একটা কথা বলছে ইউএন রিপোর্ট ইজ এ ফ্যাক্টর। আপনি যত কথাই বলেন, এটা তো কার্টেল করা ডিফিকাল্ট, এটা ওয়েবসাইটে জীবনভর চলতে থাকবে, এই আওয়ামী রাজনীতিক জীবনভর দেখবে। এইবার আসেন আইজিপি যে এই যে রাজসাক্ষী হইল, আচ্ছা আপনি তো যুদ্ধ অপরাধীদের বিচার করছেন, 70, 72, 75 বছর বয়সের লোকগুলো ওখানে যারা ছিল, তাদের ভিতর থেকে যদি একটা লোকের রাজসাক্ষী তর্কের খাতিরে বলছি, একজন লোকের যদি রাজসাক্ষী বানাইতেন, আপনার সে যদি বলতো যে ওরা এইভাবে করছে, ওরা এইভাবে ছিল, আমি ছিলাম না, আমি পাশে ছিলাম, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, আপনি কিন্তু কিছুই করেন নাই। আপনার প্ল্যানই ছিল তাদেরকে মৃত্যুদণ্ড দিবেন। ওই যে আমাদের একজন প্রফেসর ফাঁসি দিবেন, ওই যে আনিসুজ্জামান সাহেব মারা গেছে, মানে উনি কিন্তু এক জায়গায় বলছিলেন কি জানে, শুনছে, মানে একটা ঘটনার কথা উনি শুনছে, এই শোনার উপরে মৃত্যুদণ্ড, কথার কথা বলছি। এটা হয় না, কারণ আমরা তো রাস্তায় নামতেছি। এই যে ট্রায়ালটা হয়েছে, আমি বলবো না যে একেবারে নিখুঁত, এটা পৃথিবীর কোথাও হয় না, কারণ হিউম্যান বিং বিচার করে। বাট আমরা বাজারে নাইমা দেখছি, এই যে আইজিপি রাজসাক্ষী, ইউএন রিপোর্ট, হ্যাঁ, প্লাস ভিডিও 16 জনের টিম, একটা
16 জনের একটা টিম, ভিডিও রিপোর্ট, সবকিছু যদি আপনি মিলান, প্লাস আমরা 16 বছরের টোটাল অ্যাক্টিভিটিসটা দেখছি। 3 জনে মিললে সাথের বন্ধু আপনার মতো লোকের আয়না করে রাই খাইছে, আমরা ভাত খাই কেমনে, সেই ভাতও আমরা খাইছি। সেটা পরিষ্কার, এই মৃত্যুদণ্ডটা জাস্টিফাইড, মানে রায়টা জাস্টিফাইড পাওনা। এবং আপনি মনে করেন শেখ হাসিনা যে আজকে চলে গেছেন দেশ ছেড়ে, এখানে একটা লিডারশিপের পালায়ে গেছেন। কেন পালাইছেন? লিডাররা কিন্তু ফেস করে। আজকে শেখ খালেদা জিয়ার উপরে কিন্তু নির্যাতন কম হয় নাই। খালেদা অ্যাটলিস্ট পালান নাই, 1 2 এখনো তিনি দেশে আছেন। আপনার লিডারশিপের কোয়ালিটি লাগবে। শেখ হাসিনা কিন্তু লিডার হইতে পারেন নাই, লিডার পালায় না। যে অর্থে আপনি যান, লিডার পালায় না। এই যে বিদেশে বসে উনি উস্কাই দিতেছেন, লিডার বিদেশে থেকে রাজনীতি করতে পারে না। এই যে শেখ হাসিনা এখানে বসে এখন উস্কানি দিচ্ছে, এবং বিরতি নেন আপনি, কোনো অসুবিধা। কিন্তু সবশেষে যেটা আমি বলতে চাচ্ছি, অসীমের সাথে একটা কথায় মিলিয়ে যায়, এই যে গোজামিল দিয়ে হোক আর যেভাবে আমরা যে নির্বাচনে যাচ্ছি, গোজামিল বলতে অনেকগুলো ত্রুটি আমাদের আছে। সেই ত্রুটির মধ্য থেকে এই জুলাই সনদটারে আমরা ইচ্ছা করলে বাস্তবায়ন করে নিতে পারতাম, এই কারণে যে এটা যদি আমার আভ্যন্তরীণ ব্যাপার, এতে দেশের ক্ষতি হবে না, রাষ্ট্রের ক্ষতি হবে না, কিছুই হবে না। সেটা মানতে পারলাম না কেন, সেটা নিয়ে ওই জায়গা পর্যন্ত গেলাম কেন, এটা আমার একটা ব্যথার জায়গা। কেন? এটা তো না হওয়ার কোনো কারণ ছিল না। সবাই তো দাবি প্রত্যাখ্যান করা উচিত। আমি বা রাজ্জাকি ভাই বা আপনি বা অন্য যে কেউ প্রত্যাখ্যান যত না বেশি করবে, তার থেকে বেশি তাদের দল প্রত্যাখ্যান করা উচিত। এবং এই যে রাজ্জাকি ভাই বললেন, উনি যদি সেদিন গণপিটুনিতে মব আপনার হামলার শিকার হতেন, উনি যদি সেদিন ওয়াইপড আউট হয়ে যেতেন, তাহলে আওয়ামী লীগ বেঁচে যেত। নেতাকর্মীদেরকে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য তখন আর শুনতে হতো না। তারা কিছুটা হলো আপনার কুলিং অফ পিরিয়ডের মধ্য দিয়ে এগোতে পারতেন, কিন্তু এখন সেটা পাচ্ছেন না। আপিল যে করবেন, ওনার কাছে তো রায়ের কপিও যাবে না, এটা ট্রান্সমিট হবে না ওনার কাছে। এখন যেটা হবে যে কূটনৈতিক চ্যানেল, ডিপ্লোম্যাটিক চ্যানেলে এক্সট্রাডিশন ট্রিটি কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের আছে। এর আগেও কিন্তু অনেক শীর্ষ সন্ত্রাসীদেরকে ভারত বাংলাদেশে হস্তান্তর করেছে, আমরা দেখেছি। ইনি তো শীর্ষ সন্ত্রাসী না, ইনি তো মনে করেন যে একেবারে মুসলিনের প্রেতাত্মার মতো। তো এ ধরনের একজনকে ভারত বাংলাদেশকে যদি তাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বিবেচনা করে এবং ভালো বন্ধু রাষ্ট্র হিসেবে যদি তারা বিবেচনা করে, তাহলে আমি মনে করি একজন কনভিক্টেড আসামিকে ভারত বাংলাদেশের সরকারের কাছে হস্তান্তর করবে, আমি এটা প্রত্যাশা করি। তা না হলে বাংলাদেশের জনগণ খুব আপসেট হবে। এমনি তো বাংলাদেশের জনগণের মধ্যে একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হয়েছিল বিগত বেশ অনেক বছর ধরে, এবং সেটার জন্য কিন্তু ওই আওয়ামী লীগ সরকারই দায়ী। কারণ তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক যা দিয়েছি কয়েক জনমে মনে করেন যে ভারত সরকার সেটা মনে রাখবে, এই যে বক্তব্যগুলো দিয়েছে, আপনি তো ইগনোর করতে পারবেন না। আপনার বড় একটা সবচেয়ে বড় বর্ডার শেয়ার করেন, আপনি ল্যান্ড বর্ডার শেয়ার করেন নেইবারিং কান্ট্রি ভারত, তার সঙ্গে সম্পর্কটা আপনার ভালো থাকা উচিত। এখন অনেকে আমরা বলবেন যে আমি দালালি করতেছি ভারতের, না না, আমার সঙ্গে সম্পর্ক হবে বন্ধুত্বের ভাই ভাইয়ের, তাই না? প্রতিবেশী চেঞ্জ করার সুযোগ, প্রভুভৃত্যের সম্পর্ক যেন না হয়, যেটা আওয়ামী লীগ করেছিল, আমরা সেটা চাইনি। সে জায়গা থেকে বন্ধু সম্পর্কে নিয়ে আসবেন ভারত, এবং এই কনভিক্টেড আসামিকে বাংলাদেশের আইনের কাছে, রাষ্ট্রের কাছে সুপর্দ করবেন। বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, আমরা তো বিচারের কথা বলেছি, কিন্তু বিচার করে আমরা সাবজেক্ট ম্যাটার যদি মনে করেন ভারতে দিল্লিতে রাজরানীর মতো থাকেন, এটা তো বাংলাদেশের জনগণ মনে করেন যে এটা ভালোভাবে নেবে না। রাজ্জাকি একই কথাই যাবে। জনাব নাসিরউদ্দিন অসীম একটা বিষয় বলতে, একেবারে এখন যে জুলাই সনদটা করা, তার মূলে কিন্তু এরকম ছিল যে আগামীতে কেউ যেন ফেসিবাদী হয়ে না ওঠে। আর আমি এই বাক্যটাকে এভাবে বলি, আগামীতে কেউ যেন শেখ হাসিনা হয়ে না ওঠে। আমি আপনাকে একটা কথা বলি না, আমার প্রশ্ন হলো সেই জায়গাটাতে এই যে গণভোট এবং জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক, আবার কথা এসছে যদি না পাশ করে, তো তার মানে কি রাজনৈতিক কোনো পরিবর্তন আসলো? পরিবর্তন এসেছে কিনা এই সনদ নিয়ে এত মাখামাখি, এত কথা বলা বলি, তাতে আমার কাছে মনে হয়েছে যে পরিবর্তনটা, তার মানে শেখ হাসিনার মতো ফাঁসির তৈরি আরো কেউ নিতে চায়। আমি একটু ভিন্নভাবে বলি সেটা। এত লেখালেখি, এত কথা, এত বৈঠক, এই সমস্ত কিছু মনে করেন যে জুলাই আগস্টের পরবর্তীতে হয়েছে, তার মানে হচ্ছে যে আমাদের মনের মধ্যে কোনো পরিবর্তন খুব একটা বেশি হয়নি। আমরা এটা একটা আইনি ভিত্তি দিতে চাচ্ছি। আইনি ভিত্তি তো সবসময় ছিল, আমাদের তো সংবিধান সবসময় ছিল। বলা আছে যে 5 বছর পরে আপনার নির্বাচন হবে, বলা আছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, তাই না? বলা আছে 90 দিন সংসদ ভাঙিয়া যাওয়ার অব্যবহিত 90 দিনের মধ্যে সবসময় ছিল। দেখেন শেখ হাসিনা সবগুলো চেঞ্জ করে নিজের মতো করে, শেখ হাসিনা সব করেছেন, তাই না? তো তার মানেটা কি, এই যে সনদটা, এটাও তো আপনার লিখিত একটা কিছু হবে, জনগণ ভোট দেবে হ্যাঁ অথবা না এর পক্ষে, তারপরে সেটা দালিলিকভাবে একটা জিনিস আসবে, পার্লামেন্টে যাবে, সবকিছু। ধরেন পরবর্তী একটা সরকার আসলো,
সে যদি যেন তেন ভাবে মনে করেন যে আবার ওই যে মুসলিনের মতো কাজকর্ম শুরু করে, হিটলারের মতো শুরু করে, হাসিনার মতো শুরু করে, আবার সে একটা আন্দোলন লাগবে। কিন্তু তাদের জন্য যেটা শিক্ষণীয় সতর্ক বার্তা, যে যত বড় স্বৈরাচার হন আপনাকে যে টেনে নামাতে পারে এই দেশের জনগণ, ওটাই সবচেয়ে বড় শিক্ষা। সেটা হচ্ছে মনে রাখার বিষয়টা, ওটাকে সবসময় মাঝখানে রাখবেন, মানে মাথার সামনে রাখবেন যে এই জিনিস আপনার সামনে আছে। আইন বলেন, বিচার বলেন, সংস্কৃতি বলেন, পরিবর্তন বলেন, ভোট বলেন, দালিলিক প্রমাণপত্র বলেন, কোনো কিছু না। আপনার যদি জনগণের সঙ্গে সামাজিক চুক্তি হয়, কমিটমেন্ট যদি থাকে জনগণের জন্য, দেশের জন্য, অটোমেটিক্যালি আপনার প্রতি অন্যান্য রাজনৈতিক দলের যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ, সেটার থেকেই কিন্তু জন্ম নেবে নতুন একটা কৃষ্টি, নতুন একটা সংস্কৃতি। তাই বলে একটা আইন দিয়ে একটা রেস্ট্রিকশন বা অব্লিগেশন তৈরি করবো আমরা তো বলি, দেখেন আইন, সব আইন কিন্তু লেখা থাকে না। ভারতের ব্রিটিশদের কোনো সর্বোচ্চ আইন যেটা আমাদের সংবিধান, যেটা অলিখিত সংবিধান, তাদের কোনো লেখা সংবিধান নাই। কিন্তু বিভিন্ন দপ্তর বা প্রতিষ্ঠান তাদের সেখানে দেখেন, সেখানে এই ধরনের কোনো আইন নাই। কিন্তু জনগণই সবচেয়ে আইনের বড়। এই যে রাজা কিভাবে একটা কথা বলেন, জনগণ সার্বভৌম। ওখানে জনগণ নির্বাচিত করে কাকে? সংসদ সদস্যদেরকে। এই সংসদ সদস্যরা রিপ্রেজেন্ট করে কোথায়? হাউস অফ পার্লামেন্ট। ওখানে হাউস অফ কমন্স, আমাদের হলো হাউস অফ পার্লামেন্ট। ওই পার্লামেন্টটা সার্বভৌম। ওই পার্লামেন্ট সার্বভৌম কাদের দ্বারা? জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা। মানে তারাই সব কিছু করতে পারবে। তারা যদি কোনো কিছু অন্যায় করে, তারা যদি কোনো কিছু অবিবেচনা প্রসূত করে, ভুল করে, তখন জনগণ তাকে পরবর্তীতে প্রত্যাখ্যান করবে। এখন আমরা যে বলছি যে এই যে সতর্ক বার্তা, ফাঁসি, সব রাজনীতিবিদের কি আমরা ফাঁসির জন্য অপেক্ষা করব? আমাদের যে আগামীর পথ চলা, ভবিষ্যতের 10 বছর, 20 বছর, 50, 100 বছর, আমরা কি শুধু রাজনৈতিক দলগুলোকে ফাঁসি গাছটা ঝোলানোর জন্য? বিচার জায়গা সবাই এখন সন্তুষ্ট। আমরা চাই যে জনগণ সেবা করার সুযোগটা, জনগণই তো সেবা করার সুযোগ দেবে কোনো রাজনৈতিক দলকে, সরকারে পাঠাবে। শোষক বা শাসক হবার জন্য না, সেবক হবার জন্যে। এই সেবক হবার যদি আপনার মনোবাসনা থাকে, চিন্তা থাকে, তাহলে অপকর্ম বা স্বৈরাচারী ভূমিকা কখনো অবতীর্ণ হবে বলে আমি মনে করি না। এবং সেটা ইতিহাস কিন্তু শিখিয়ে দিয়ে গেছে। সবাই সবসময় সব কিছু শেখে না। অনেক ছেলে মেয়ে দেখবেন, ছোট ছোট আপনার বাচ্চারা আছে, সবাই কিন্তু কেউ 3 বছরে কথা বলে, কেউ 2 বছরে কথা বলে, কেউ 4 বছরেও কথা বলে না। এইটা আপনার ভ্যারি করবে ব্যক্তি বিশেষের উপরে, রাজনৈতিক দলের উপরে সব সময়। সেই বিষয়টা তো সামনের দিকে আছে। এটার জন্য আপনার একেবারে সংবিধিবদ্ধ একেবারে লিখা আইন, এটা দিয়ে আপনি না জনগণকে বাধ্য করতে পারবেন, না রাজনীতিবিদদেরকে বাধ্য করতে পারবেন। আইন তো আছে যে আপনি হত্যাকাণ্ডের সঙ্গে সংগঠিত না, যদি সেটি ফাঁসি হবে, তার বাধ্য নাইক না করা যায়, তাহলে না, আমরা ডিটারেন্ট হিসেবে আমি তো মনে করি যে বাধ্য নাই করা গেল। অসীম ভাই, তাহলে এটা মেনে নিতে এত সমস্যা কোথায়? না, এটা তো মানবে না, এই কথাটা তো কেউ বলেনি। মানবো না এই কথাটা বলিনি। আপনি মনে করেন যে এখান থেকে ওখানে যাবেন, এখান থেকে আপনি সোজা যেতে পারেন, ওদিক দিয়েও যেতে পারেন। আমরা একটা ছিল আমাদের, এই যে ম্যাট্রিক বা ইন্টারমিডিয়েটে প্রমোদ চৌধুরী সম্ভবত কবিতাও বিজ্ঞানী, অত কবিও বিজ্ঞানী বোধ হয়। কবি কল্পনা করে চাঁদে যায়, বিজ্ঞানী রকেটে করে যায়, কিন্তু দুজনেই কিন্তু চাঁদে যায়। না অসীম ভাই, একেবারে মানে যদি একটা কমিটমেন্ট থাকে, কিংবা জুলাই সনদ বাস্তবায়ন হলো, তাতে করে যদি একটা কমিটমেন্ট থাকলো, অন্তত কিছুই না, ধরলাম আইনগত ভিত্তিতে কমিটমেন্ট থাকলো, তাও তো মানুষ একটু আশ্বস্ত। আমি ওই কথাটাই বলেছিলাম, আমি বারবার ওই